বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? আপনাকে আর কিভাবে বুঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে। আই জাস্ট হেট ইউ, মিস্টার আফরান। আপনার মতো লোকের দিকে তাকাতেও ইচ্ছা হয় না, কেন বুঝেন না আপনি? কথাগুলো বলে তৃণা সামনের দিকে হাঁটতে লাগল। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব তো ওকে দিতেই হবে। আফরান চৌধুরীর সাথে এভাবে কথা বলার সাহস কি করে পেল এই 2 আঙ্গুলের মেয়ে? তার মতো এমন একজন মাফিয়া মানুষকে এইটুকুনি একটা পুচকে বাচ্চা মেয়ে কিনা এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল? এর প্রতিশোধ কিভাবে নিতে হবে ভালো করেই জানা আছে আমার, এর শেষ দেখেই ছাড়ব। ফ্ল্যাশব্যাক। প্রায় 4 বছর আগে কুসুমপুর নামের ছোট একটা গ্রামেই আমরা থাকি। আমার বাবা খলিল চৌধুরী, কৃষি কাজ করা তার পেশা। এমন নয় যে উনি পড়ালেখা জানেন না। বাবা ও চাচা দুইজনেই মাস্টার্স কমপ্লিট করেছেন। তবে চাচা একজন দক্ষ বিজনেসম্যান, শহরে থাকেন তিনি। ওখানেই তাদের বিশাল প্রাসাদমা বাড়ি স্থাপিত রয়েছে। অবশ্য দেশেও আরেকটা ইট পাথরের বাড়ি পড়ে আছে, কিন্তু এটা এখন কাজে আসে না। এতগুলো বছর ধরে ওই বাড়ির দরজা বন্ধ। চাচা যখন প্রথম ট্রান্সফার হয়ে ঢাকা যায় তারপর থেকে ততটাও আসেননি দেশে। এই তো বছর 8-9 এর কাছাকাছি হবে তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। 2জন ছেলে আর চাচিকে নিয়ে চলে গিয়েছিল। অবশ্য আমার এসব কিছু ঝাপসা মনে আছে, ততটাও মনে নেই কিভাবেই বা থাকবে। আমি তো তখন একেবারে ছোট ছিলাম, এই তো বছর 6-7 হবে হয়তো। আমি তৃণা চৌধুরী। অবশ্য শেষের চৌধুরী নামটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি, এটা আমার মোটেও পছন্দ নয়। কারণ চৌধুরী নামটা শুনলেই ওই লোকটার কথা মনে পড়ে। নিজেকে মহান বানানোর প্রচেষ্টায় চৌধুরী শব্দটা ইউজ করা যেন তার অভ্যাস। আমি টিভিতে দেখেছি, খবরগুলোতে যখনই উনার ব্যাপারে কিছু রিপোর্ট আসে তখন নামটার শেষে এটা থাকবেই থাকবে। যাই হোক, মেইন কথায় আমি এবার ক্লাস 9-এ পড়ি আমাদের এলাকার স্কুলেই। চাচা যান অবশ্য কয়েকবার বলেছেন তার কাছে গিয়ে শহরে পড়াশোনা করতে, কিন্তু আমি কি আর ওই বাড়িতে যাওয়ার লোক, যেখানে ওই লোকটা আছে? অবশ্যই নিজের পায়ে নিজে কুড়াল মারব না, তাই না? আমার ছোট বোন ছায়া, বয়সটা মনে হয় এবার 7 চলছে এবছর। 2জন বেশ মিলেমিশেই থাকি। আর 5টা বোনদের মতো ঝগড়া হয় না আমাদের মাঝে, কিভাবে হবে? ওর কথাগুলো যে বেশ মিষ্টি, কত সুন্দর করে আবদার করে আমার কাছে ফেলে দেওয়া যায় নাকি? আমার তো মনে হয় যাদের বোন এত কিউট তাদের মাঝে কোনো দিন ঝগড়া হয় না। এত মায়াবী মুখের আবদার নিয়ে ঝগড়া করা যায় নাকি? আমার মা রেহেনা বেগম, অবশ্য সবটা ক্রেডিট তারই বলা যায়, কারণ ঝগড়া হওয়ার আগেই আম্মু সব কিছু শুনে সেটাকে মিটিয়ে দেয়া। অঞ্চলের আশপাশের প্রায় সবাই আমাদের পরিবারের ব্যাপারে কম বেশি অবগত। 2চালা, 1চালা বাড়ি, বিটার মাঝেই আমাদের বাড়িটা ইট পাথরের বালু দিয়ে নির্মিত। আর পরিচিতিটা আব্বুর জন্য সম্মানজনকভাবে টিকে আছে, নয়তো রোজ রোজ নিউজে চৌধুরী বাড়ির বড় ছেলে, ওই মাফিয়া লোকটার খুন খারাপি দেখতে দেখতে এতদিনে চৌধুরী থেকে মাফিয়ার বংশধর নামে পরিচিত হয়ে যেত। যেটা এখনো আমার বাবার পরিশ্রম আর সরলতার কারণে এখনো হয়নি বলা যায়। আর এতক্ষণ যার কথা বললাম উনি আমার বড় চাচা, বড় ছেলে আফরান চৌধুরী। প্রতিদিন মানুষ খুন করে সেটাকে নিউজ বানানো তার পেশায় পরিণত হয়েছে। অবশ্য আমি তাকে বড় হওয়ার পর সামনে থেকে না দেখলেও টিভিতে, ফোনে দেখে নিয়েছি। এমনিতেই ছোটবেলা রুচি থেকে বেরিয়ে গিয়েছে লোকটা, এমন উদ্ভিটে লোক আর 5টা দেখিনি আমি। আচ্ছা, ওই লোকটা আমার চেয়ে কত বছরের বড় হবে? 8-10 তো হবেই। আচ্ছা বাদ দেই এই লোকটার কথা, উনার কথা ভাবলেই গা ঘিন ঘিন করে আমার। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম আমি। মাঝের রুমে পা রাখতেই আম্মু আমায় এক আজগুবি কথা শুনিয়ে দিলেন। কাল নাকি চাচা আসবেন আমায় নিয়ে যেতে। আশ্চর্য হলাম কিছুটা, আমি ওই বাড়ি গিয়ে কি করব? আমাকে কি ভূতে ধরেছে যে ওইখানে যাব? মুখের উপর বলে দিলাম যেতে পারবো না মা। রেহেনা বেগম ধমকিয়ে বললেন, কেন পারবি না? আমি কি তোর খারাপের জন্য বলছি? সব দিক ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি, তাছাড়া শহরে গিয়ে পড়াশোনাটা চালালে আরও উন্নত হবে। আর বড় ভাইজান যেহেতু বলেছে সেক্ষেত্রে তো আমি তার কথা ফেলতে পারব না। আর তোর বাপ তার ভাইয়ের কথা নড়চড় কখনো করেছে? তার ভাইকে কতটা ভালোবাসে তুই জানিস না? তাহলে কথা কেন বাড়াচ্ছিস? মা, আমরা জানি চাচা যান খুব ভালো মনের মানুষ, কিন্তু তার ছেলে ওই মাফিয়া মাস্তানটার বাড়িতে আমি থাকতে পারব না। যতসব এসব কথা বাদ দেও, তোকে কি বলছি আফরান এর কাছে ঘুরঘুর করতে। জানিস না ওই তোর চাচাকে দেখার মানুষ নেই। তোর চাচি তো সেই অনেক আগেই মারা গিয়েছেন, এখন ভাইজানের বয়স হয়েছে, একা চলতে কষ্ট হয় বিধায় তো তোকে যেতে বলছে। আর এমন না যে তোকে কাজ করতে হবে। তাদের বাড়িতে অন্তত 4-5টা কাজের মানুষ থাকার কথা। ছেলেটা হয়েছে পাজি বখাটে মাস্তান, সে কি তার বাপের দিকে তাকায় বছরে একবার? ও
তোকে তো ভাইজান নিজের ছেলের মতোই দেখে ছোটবেলার কথা ভুলে গিয়েছিস। যখন ভাইজান দেশে থাকত তখন তোর জন্য কত কি না করেছে। জানি বলেই তো বলছি ওই বাড়ি আমার জন্য সেফ না মা, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি না। আফরান ভাইয়ার সামান্য টি শার্টটা একবার পরেছিলাম বলে ভাইজা আমাকে অনেক বকাঝকা করেছিল আর থাপ্পড়ও মেরেছিল। সেটা দেখে চাচা তাকে মেরেছিল বিধায় আমাকে আবার তার বন্ধুদের দিয়ে মার খাইয়েছিল। সেই এক কথা নিয়ে পড়ে আছিস এখনো? আরে এখন কি সে ছোট আছে? তার কি এসব মনে আছে? সেটা জানি মা, কিন্তু তোমরা বুঝতেছ না কেন আমাকে? আর এ নিয়ে কথা বাড়াতে চাই না, আমি যাব না মানে যাব না। এমন সময় আগমন ঘটে খলিল সাহেবের। তিনি তাদের কথার মাঝেই কথা টেনে বললেন, তোমার মেয়ের কথা বা অনুমতি নিতে আমি বলছি। তাহলে তর্ক করছো কেন অয়থা? এক কথাই শেষ, সেটা আমার কথা যদি মানতে না পারো তাহলে সোজা বের হয়ে যাও, না হলে নিজের ব্যবস্থা নিজে করো। গম্ভীর মুখে কথাগুলো বলে তিনি নিজের ঘরে যেতে যেতে বললেন, রেহেনা আজ মনে হয় বৃষ্টি আসবে, কোদালটা নিয়ে রেডি করো, খেতে পানি ভাসমান হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। চাটা এখন দিব নাকি পরে? হ্যাঁ দাও, চা খেয়ে পরে বের হব। আর শুনো, কালকে ভাইজান আসবে, তোমার মেয়েকে নিতে, কথা না শুনলে কি হবে আর যেন বুঝাতে না হয়। খলিল সাহেব চলে গেলে ছায়া বলল, আম্মু আপু যদি চলে যায় আমি একা থাকব কিভাবে? কার সাথে খেলব? আম্মু আমি আছি না তোমার কাছে? আমার সাথে মজা করবে? কিন্তু তোমার চাচা জানের তো ওখানে কেউ নেই, তোমার চাচিও তো আল্লাহর কাছে চলে গেছে, চাচা জান একা কিভাবে থাকে? ছায়া একটু কি যেন ভেবে মাথা চুলকিয়ে বলল, তাই তো, চাচা জানের তো অনেক কষ্ট, একা একা থাকে। ঠিক আছে। রেহানা বেগম হেসে উত্তরে বলল, এই তো আমার ছোট্ট সোনামা। একটুতেই বুঝে গেল। তিনার আগে ধ্যাত শব্দ করে ফ্লোরে জোরে জোরে পা ফেলে নিজের রুমে চলে গেল। তিনা নিজে নিজে চোখ মুছে বলতে লাগল, আমাকে কেউ কেন বুঝতেছে না? আমাকে ওই লোকটা দেখলেই মারবে জানি আমি। আমি তো ওই দিন সবাইকে মিথ্যা বলেছিলাম, কেউ না জানলে। আমি তো জানি কেন ভাইয়াকে আমি ভয় পাই। ওই দিন তো ভাইজা আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল আর আমি কিনা। তারপর থেকেই তো আর ভাইয়ার সামনে যাইনি। আর ভাবতে পারছে না ত্রিনা, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কারো ভয়ে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রংমহলে আবদ্ধ পাখিগুলো যেন একটু ঠাঁই পাওয়ার আশায় এদিক সেদিক ছোটাছুটি করছে। পাখিরা যেমন তাদের বাসা নতুন করে বাঁধাই করার জন্য নতুন জায়গায় একটু সুযোগ খুঁজতে থাকে, আমারও মনে হচ্ছে আমি নিজের বাড়ি শূন্য হয়ে নতুন বাসায় থাকার জন্য একটু সুবিধা খুঁজছি। সকালবেলা বৃষ্টির মধ্যে দিয়েই জাফর চাচা আমাদের বাড়ি গিয়ে আমাকে ঠিক দুপুরে কাদা মাঠে গাড়ি চালিয়ে পাকা রাস্তায় উঠে, আমি চেয়েও থাকতে পারিনি, বাধ্য হয়েই আসতে হয়েছে। হ্যাঁ, আমার থাকতে কোনো অসুবিধা তো ছিল না যদি আফরান ভাইয়া না থাকত। তবে অবশ্য আসার সময় সারাটা রাস্তা একই দোয়া করেছি, যেন ভাইয়ার কিছু মনে না থাকে, আমি যেন ভাইয়ার মুখোমুখি কোনো দিন না হই। গাড়ি এসে পার্ক করল চৌধুরী বাড়ির গেটের সামনে, বিশাল বড় গেট, রাজকীয় কাজ করা গেটটায়। গাড়ি থেকে নামতেই দেখলাম দুতলা সাদা রঙের মাঝে সোনালি চারুকাজ করা। আমি বাড়ির দিকে তাকিয়ে একটু অবাক দৃষ্টিতে দেখতে লাগলাম। জাফর চাচা বলে উঠলেন, কিরে ত্রিনামা, কি দেখছিস? ভেতরে যা। আমি আমতা আমতা করে বললাম, চাচা আমাকে কি এখানে সত্যিই থাকতে হবে? না থাকলে হয় না? কথা বলার সাথে সাথে বুঝতে পারলাম আমার কথাটা বলা ঠিক হয়নি, চাচার চেহারাটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেছে। আসলে আমিও বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে, এখন আর কি করার, বলে তো ফেলেছি, কিছুই তো করার নেই এখন। তবুও চাচাকে মানাতে চাইলাম, কথা কাটিয়ে সরি চাচা ভুলে। আমার কথাটা শেষ না হতেই চাচা আমার মাথায় স্নেহের ছোঁয়া দিয়ে বললেন, তোর কি বেশি খারাপ লাগছে? আমার কাছে থাকলে তোর কি বেশি অসুবিধা হবে? আমার বাড়িটা একদম শূন্য, খোলা আকাশ মনে হয় রে, জানিস যখন তোর চাচি ছিল বাড়িটাতে খুব ভালো লাগতো, এক হাতে সব সামাল দিত। কিন্তু আর কিছু বলার আগেই চাচার চোখ ছলছল করে উঠল। আমি সেটা বুঝে নিয়ে চাচাকে আশ্বাস দিয়ে বললাম, চাচা তুমি মন খারাপ করো না, আচ্ছা ছাড়ো, আমি এখানেই থাকবো, যাচ্ছি না কোথাও তোমাকে ছাড়া।